পরবর্তী অংশ অকারক তৎপুরুষ, যেটা আমরা কারক অকারক ব্যতিক্রমী তৎপুরুষ ভাগ করেছিলাম, সেই বিভাগের প্রথম অংশে আসছি, দ্বিতীয় অংশে আসছি অকারক তৎপুরুষ। তাহলে এই তৎপুরুষের বিশেষভাবে সংজ্ঞার আর কোনো প্রয়োজন নেই, কারণ এটা যদি সংজ্ঞা দিতে হয় এভাবে বলবো যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের অন্তর্গত পূর্বপদটি অকারক পদ, পূর্বপদটি অকারক পদ এবং সেই পদের সঙ্গে থাকে নির্দিষ্ট বিভক্তি বা অনুসর্গ, তাকে অকারক তৎপুরুষ সমাস বলে। এটার শুধু বিভাগ হচ্ছে তিনটি। তো এক এক করে আমরা সেই বিভাগগুলি লিখব। প্রথম যে অকারক তৎপুরুষের বিভাগটি রয়েছে সেটির নাম হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি, ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি কথার অর্থ হচ্ছে সীমা, বিস্তার, কতটা বিস্তার রয়েছে। তো এই ব্যাপ্তি তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা বলতে গিয়ে বলবো যে যে তৎপুরুষ সমাসের সমস্ত পদ স্থান ও কালের ব্যাপ্তি বা বিস্তৃতির অর্থ প্রকাশ করে। শুধু এইটুকুন লিখে রাখি, স্থান ও কালের ব্যাপ্তি তথা বিস্তৃতির অর্থ প্রকাশ করে। বিস্তৃতির অর্থ প্রকাশ করে, ঠিক আছে। স্থান এবং কালের বিস্তৃতি মানে কোথা থেকে কোথাটা পর্যন্ত, এই জায়গাটা যে তৎপুরুষ সমাসে বলা হবে সেটিকে বলছে ব্যাপ্তি তৎপুরুষ। এর আবার দুটো ভাগ, এর দুটো ভাগ। প্রথম যে বিভাগটি সেটিকে আমরা বলবো অনুসর্গের ব্যাপ্তি। অনুসর্গের ব্যাপ্তি, ঠিক আছে। অনুসর্গের ব্যাপ্তিটা কি না, যেখানে পূর্বপদের পর ব্যাপী, ধরে, জুড়ে, হতে ইত্যাদি অনুসর্গ, এমনকি পরপদের পরে পর্যন্ত অনুসর্গ থাকতে পারে। অর্থাৎ আমরা সূত্রটা জানালাম, পূর্বপদের পরে ব্যাপী, ধরে, জুড়ে, এই অনুসর্গগুলো পূর্বপদের পর থাকবে, আর হতে ইত্যাদি থাকবে এবং পরপদের পর পর্যন্ত থাকবে। সেই ধরনের বিষয়টিকে বলবো আমরা কি না অনুসর্গ ব্যাপ্তি। কারণ এগুলি সবই হচ্ছে, এই যে যতগুলি জিনিস দেখছি এগুলি সবই হচ্ছে কি না অনুসর্গ, প্রত্যেকটি এক একটি অনুসর্গ। এই অনুসর্গের কারণে এদেরকে বলছি আমরা অনুসর্গ। যেমন চিরকাল ব্যাপী সুন্দর সমান কি হবে বলতো, চির সুন্দর। তাহলে একটা উদাহরণ লিখি, চিরকাল ব্যাপী সুন্দর সমান চির সুন্দর। আমি আগেই বলেছি পর্যন্ত নাও থাকতে পারে, তাই এটা ঠিক হলো। যে আবার একটা বললাম যে ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী। আদি হইতে অন্ত পর্যন্ত, একটা পর্যন্তর উদাহরণ দেই, আদি হতে অন্ত পর্যন্ত সমান কি হবে, আদ্যন্ত। তাহলে এই একটা পর্যন্তের উদাহরণ হয়ে গেল। দেখো এখানে হতে অনুসর্গ আছে, পর্যন্ত অনুসর্গ আছে, ঠিক আছে। তো সেরকম বিশ্বব্যাপী যুদ্ধ, বিশ্বযুদ্ধ আমাদের অনুসর্গের মধ্যেই পড়বে, অনুসর্গ প্রধান। উপসর্গের ব্যাপ্তি, ব্যাপ্তি তৎপুরুষের দ্বিতীয় ভাগ উপসর্গের ব্যাপ্তি। উপসর্গ বললেই আমাদের মনে পড়ে সেই সংস্কৃতের 20টি উপসর্গ। কি কি? প্রপরা, উপশমনী, অবনুনীর, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতিয়তি, অভিয়বী, উপা। 20টি উপসর্গ। প্র, পরা, অপ, সম, নি, প্র, পরা, অপ, সম, নি, অবনুনীর, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতিয়তি, অভিয়পী, উপা। এই যে 20টি উপসর্গ আছে, এই উপসর্গ যদি সমস্ত পদের পূর্ব পদে থাকে, তার ব্যাসবাক্য গঠনকালে আমরা পূর্বপদ নিপাত হয়ে যে উপসর্গটি পরপদে চলে যাবে তাকে বলবো আমরা উপসর্গ
ব্যাপ্তি তৎপুরুষ। এর সূত্র কি রকম লিখি, এর সূত্র লিখবো, এখানে রয়েছে পূর্বপদ হলো, তারপরে রয়েছে পরপদ, যেটি কিনা পরপদটা কিনা হবে কি উপসর্গ, পরপদ হবে উপসর্গ, এবং সমান উপসর্গ যুক্ত পদ, এটি হবে কি সমস্ত পদ। উপসর্গযুক্ত পদটা হবে সমস্ত পদ। এবার একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। যেমন তোমাকে বললাম জীবন আ, জীবন পরপদে উপসর্গ বললাম আ, সমান আটা হচ্ছে এখানে উপসর্গ বসিয়ে গেছে, পূর্বপদ জীবন পরপদ আ, এখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, একজন অন্যের জায়গায় যাবে। এই জায়গাটাকে কি বলে মনে রাখতে হবে, এই জায়গাটাকে বলা হয় পূর্বপদ নিপাত, সমান হবে আজীবন। বোঝা গেছে? আ মানে এই আটা কি অর্থে বসছে, উপসর্গ তো নানা অর্থে বসে, যেটা 9-এ তোমরা পড়েছ, পর্যন্ত অর্থে। ঠিক সেরকম কণ্ঠ আ, পর্যন্ত অর্থাৎ আকণ্ঠ, আমূল, যথাসাধ্য, যথেচ্ছ, আমরণ ইত্যাদি হবে সেইটি। তো এই বিভাগটিকে আবার পরবর্তীকালে আমরা উপসর্গ তৎপুরুষ নামেও পড়ব, তাই এখানে বিস্তৃত আলোচনার দরকার নেই, আমরা এই বিভাগটা দেখে। পরে ক্রিয়া বিশেষণ, নাম থেকেই বুঝতে পারছো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ যে সমাসের ব্যাসবাক্যের প্রথমে বিভক্তিহীন একটি ক্রিয়া বিশেষণ, যেটা বিশেষণের বিশেষণ হতে পারে বা ক্রিয়ার বিশেষণ হতে পারে, মধ্যে থাকবে ভাবে বা রূপে এবং শেষে থাকবে পরপদ, তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বলে। অর্থাৎ আমরা যদি সূত্র হিসেবে যদি এভাবে সাজিয়ে নেই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, তাহলে এখানে একটা ভাবে বা রূপে পদ থাকবে, তারপরে থাকবে পরপদ, এখানে হচ্ছে পূর্বপদ। পূর্বপদটা কি হবে না ক্রিয়া বিশেষণ হবে, পূর্বপদ হবে ক্রিয়া বিশেষণ, যেটা বিশেষ্যের বিশেষণও হতে পারে, ভাবে বা রূপে থাকবে, তারপরে পরপদ থাকবে, সমান হবে সমস্ত পদ। এগুলো আমাদেরকে সমস্ত পদ দেখেই বুঝে নিতে হবে যে এটা এইভাবে গেল। ধরো আমি বললাম দ্রুতগামী, তাহলে এটাকে আমরা এইভাবে পড়ব, দ্রুত ভাবে গামী সমান দ্রুতগামী। তাহলে গমন করাটা হচ্ছে ক্রিয়াপদ, তার বিশেষণ হচ্ছে দ্রুত, এই যে ক্রিয়ার বিশেষণ, সেই জায়গাটা এখানে প্রশ্ন হচ্ছে। ঠিক এইরকম ভাবে আমরা করতে পারি ধীরগামী, তারপরে আধময়লা, তারপরে নিমরাজি, নিম কথার অর্থ হচ্ছে অর্ধ, অর্ধভাবে রাজি নিমরাজি, হ্যাঁ, দৃঢ়ভাবে বদ্ধ দৃঢ়বদ্ধ, ঠিক সেই রকম ভাবে আমরা করতে পারি। অর্ধভাবে দগ্ধ, অর্ধদগ্ধ ইত্যাদি পড়বে ক্রিয়া বিশেষণ। এবং আরেকটি অকারকের ভাগের অপর একটি নাম, যেটার নাম হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে এই জায়গাটিতে নজর করতে বলবো, কারণ এর থেকে প্রত্যেক বছর প্রায় একটা প্রশ্ন থেকেই থাকে। আর এটি এমন বিস্তৃত জিনিস যে সম্বন্ধ তৎপুরুষ দিয়ে যে কোনো সমাসের ব্যাসবাক্য সহজেই ভাঙা সহজ হয়ে ওঠে যদি বিষয়টির অর্থ প্রকাশ হয়। তাই এখানে যে সম্বন্ধ তৎপুরুষ, আমরা সকলেই যারা সম্বন্ধ পদ পড়েছি কারকে অকারক পদে, সেখানে সূত্র হচ্ছে পূর্বপদ যার সঙ্গে থাকবে র বা এর বিভক্তি, এটি চিরকাল সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র এর, আর এখানে হচ্ছে পরপদ সমান হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদ ব্যবহারের ক্ষেত্রে
যে কোনো জায়গা আমরা ভাঙলে যদি পেয়ে যাই, ধরো এখানে আমার একটা ছিল গঙ্গা জল, তাহলে গঙ্গা জল কিভাবে ভাঙবে বলো? এই তো পূর্বপদ, গঙ্গার জল। দেখো হয়েছে কিনা, গঙ্গা জল। একদম অর্থ স্পষ্ট হতে হবে। বনের প্রতি বনস্পতি, স্বয়ের অধীন স্বাধীন, রাজ্যের পাল যা রাজ্যপাল, ধানের ক্ষেত ধান ক্ষেত, গাছের তলা গাছতলা ইত্যাদি। কিন্তু সম্বন্ধ তৎপুরুষ আলোচনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা অধিকাংশ ভুল করে থাকে। সেই জায়গাটি অবশ্যই আমাকে বলতে হবে, না হলে সমাসের আলোচনা শেষ হবে না। প্রথম কথাটি আছে, রাজ শব্দটি যদি শ্রেষ্ঠ অর্থে, সম্বন্ধ তৎপুরুষে কি বললাম, রাজ, রাজ এর অর্থ যদি শ্রেষ্ঠ হয়, রাজ শব্দটি যদি শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়, তাহলে ব্যাস বাক্যের পূর্বপদের স্থানে পরপদ বসবে। আর আক্ষরিক অর্থ হলে ব্যাস বাক্যে পূর্বপদেই থাকবে। মানে বিষয়টা বোঝা গেল না? ধরো আমি তোমাকে রাজ শব্দ দিয়ে একটা বলি, বললাম রাজপথ, একটা কথা বললাম, আবার একটা বললাম ধর্মরাজ। দুটোতেই খেয়াল করে দেখো রাজ কথাটি রয়েছে। এর মধ্যে যদি রাজ কথাটি শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু সে চলে যাবে পরপদে, অর্থাৎ এখানে আমার ব্যাসবাক্য হবে রাজা। রাজ তো রাজা অর্থেই হয়, রাজ শ্রেষ্ঠ অর্থে হলে হবে, আর রাজ আক্ষরিক রাজা অর্থে হলে, দুটো জায়গায় দুরকম। রাজ শ্রেষ্ঠ অর্থে হলে কি হবে, স্থান পরিবর্তন করবে, আর যদি রাজ রাজা অর্থে বসে, তাহলে যেমন আছে সেই দুজন নির্দিষ্ট জায়গায় বসবে। এখানে যেহেতু পথ, রাজপথ বলতে কি পথের রাজা, এটা হচ্ছে শ্রেষ্ঠ অর্থে, শ্রেষ্ঠ, তাই এখানে আমি দেখতে পাচ্ছি যে ও কিন্তু স্থান পরিবর্তন করেছে। তোমাকে অবশ্যই লিখতে হবে পথের রাজা রাজপথ, কিন্তু রাজার পথ রাজপথ নয়। এই জায়গাটা ভালো করে জানতে হবে। আবার অন্যদিকে ধর্মরাজ, তখন কিন্তু আমি লিখব ধর্মের রাজা, সে কিন্তু ধর্মরাজ। কিন্তু এখানে কারণ কি, এখানে যে ধর্মরাজ বলছি, ধর্মের রাজা যিনি, সেই রাজনকেই বলা হচ্ছে বলে এখানে কিন্তু বসবে। তাহলে এই জায়গাটা ভালো করে মাথায় রাখতে হবে। রাজ শব্দটি শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হলে পূর্বপাদ নিপাত করে ব্যাসবাক্য গঠন করতে হবে। আবার ঠিক এই রকম আরেকটি জায়গা আছে, এটা একটা গেল। 2 নম্বর একটি জায়গা আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, শিশু শাবক ডিম্ব অন্ধ দুগ্ধ বাচ্চা। শিশু শাবক ডিম্ব কি কি বললাম, শিশু শাবক ডিম্ব, অন্ড দুগ্ধ বাচ্চা। এই শব্দগুলি যদি সমাসবদ্ধ পদে থাকে, সমাসবদ্ধ পদে কোথায় থাকবে, শেষে থাকবে, তাহলে পূর্বপদ স্ত্রীবাচক হবে, পূর্বপদ স্ত্রীবাচক হবে। এরা যদি শেষে থাকে তাহলে পূর্বপদ স্ত্রীবাচক হবে। জিনিসটা নিশ্চয়ই বোঝা যায়নি? ধরো তোমাকে বললাম যে সিংহ শিশু করো, সিংহ শিশু, তুমি তো সঙ্গে সঙ্গে চেষ্টা করবে কি সিংহের শিশু, সিংহ শিশু না, তোমাকে কি লিখতে হবে, সিংহীর শিশু। ভালো করে খেয়াল করে দেখো, এটি কি হলো, সিংহী মানে কি স্ত্রীলিঙ্গ এসে গেল। ছাগ দুগ্ধ কি হবে, এই যে দুগ্ধ আছে, যেহেতু ছাগের দুগ্ধ না ছাগির দুগ্ধ, ছাগির দুগ্ধ, ঠিক ঠিক সেই রকম আমাদের এই জায়গাটি মাথায় রাখতে হবে যে
শিশু, শাবক, ডিম্ব, দুগ্ধ, অণ্ড, বাচ্চা ইত্যাদি শব্দগুলো থাকলে পূর্বপদটাকে স্ত্রীবাচক করে ব্যাসবাক্য ভাঙতে হবে। আরেকটি যেটি না বলে নয়, অনেকগুলি আছে যেটি না বলে নয়, স্থানবাচক সময়বাচক কিছু সমস্ত পদের ব্যাসবাক্যে পূর্বপদ পরপদ স্থান পরিবর্তন করে স্থান এবং সময় হলে। এটা সবাইয়ের ক্ষেত্রে নয়, স্থান ও সময় হলে পূর্বপদ নিপাত হয়। ঠিক আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। যেমন মাঝ নদী, একে পূর্বপদ পরপদ নিপাত করে করতে হবে, কি বলতে হবে তাহলে? নদীর মাঝ। আছে নদীর মাঝ, মাঝের নদী কিন্তু মাঝ নদী হবে না, তাহলে এই জায়গাটাতে ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের পূর্বাহ্ন, অন্যের পূর্ব, অন্য মানে দিন, পূর্বাহ্ন, এই রকম আমাকে জায়গাগুলো স্থির করে নিতে হবে। তাহলে এই অনুসারে অকারক তৎপুরুষে ব্যাপ্তি, ক্রিয়া বিশেষণ এবং সম্বন্ধ তৎপুরুষের সম্পর্কে জানলাম। এবং সম্বন্ধ তৎপুরুষের 3টে রুলস, যেগুলো পরীক্ষায় বারবার এই ধরনের পদ দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা ভুল করে, মানে রাজপথ পড়লে সে পথের রাজার জায়গায় লিখে দেয় রাজার পথ, এই ধরনের ভুল যাতে না হয় তাহলে 3টে জিনিস বললাম। এই শ্রেষ্ঠ অর্থ হলে পূর্বপদ নিপাত হবে, স্থান বা সময়ের ক্ষেত্রে কিছু পূর্বপদ নিপাত হবে, আর শিশু, শাবক, ডিম্ব, অণ্ড, দুগ্ধ, বাচ্চা ইত্যাদি শব্দ সমাসবদ্ধ পদের শেষে থাকলে পূর্বপদটাকে স্ত্রীবাচক করে ব্যাসবাক্য গঠন করতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা ওদিকে পড়েছিলাম 5টা, এ পর্যন্ত পড়লাম 3টে ভাগ তৎপুরুষ সমাসের, এই 8টি ভাগ শেষ করলাম। আলোচনায় 3 নম্বর ভাগ ছিল ব্যতিক্রমী তৎপুরুষ সমাস। কেন এর নাম ব্যতিক্রম? ব্যতিক্রম মানেই তোমরা জানো, যে নিয়ম মেনে চলে না সেই হচ্ছে ব্যতিক্রম, যে নিয়ম মেনে চলে না সে হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমী বলার কারণ কারক এর বিভক্তি, অনুসর্গ ইত্যাদির ব্যাপার এখানে নেই, সেই জন্য আমরা এই সমাসটার নাম রাখবো ব্যতিক্রমী তৎপুরুষ। এই বিভাগে আমরা আলোচনা করব 3 জনকে নিয়ে, যার প্রথম জন হচ্ছে না তৎপুরুষ। খুব উল্লেখযোগ্য সমাস এটি, কারণ এটি ব্যাসবাক্য গঠন করা অত্যন্ত সহজ। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে একটি নেতিবাচক পদ এবং পরপদ কোনো না কোনো বিশেষ্য বা বিশেষণ পদ, তাকে না তৎপুরুষ সমাস বলে। সূত্র আকারে লিখলে পূর্বপদ নেতিবাচক পদ, নেতিবাচক, পরপদ যেটা হবে কিনা বিশেষ্য বা বিশেষণ, সংক্ষেপে লিখলাম, সমান হবে সমস্ত পদ, তাকে আমরা বলবো না তৎপুরুষ সমাস। এখন বাংলা ভাষায় আমরা 12 রকমের নাবাচক পদ ব্যবহার করে থাকি, নাবাচক পদ। যেমন এরা হচ্ছে অ, অন, ন, আ, না, নি, নির, নাই, অনা, বি, বে, গর। পরপদের প্রথমে খেয়াল রাখতে হবে, যদি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে হবে অ সমস্ত পদে, এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তাহলে সমস্ত পদে অন উচ্চারিত হবে। তাহলে পরপদের প্রথমে যদি ব্যঞ্জন আর স্বর, এইখানে যুক্ত শব্দ একটা, এইখানে যুক্ত শব্দ একটা থাকে পরপদের প্রথমে, তাহলে এখানের উচ্চারণটা হবে অ দিয়ে শুরু, আর এটা হবে অন দিয়ে শুরু, অন দিয়ে শুরু। যেমন করি, নেই করো, নেই আচার, আ মানে হচ্ছে স্বরধ্বনি, এর প্রথমে হচ্ছে, তাহলে এখানে কিন্তু আসবে অনাচার কথাটা, অনা, আমি আগেই বলেছিলাম কথাটা, অনা এসছে দেখো এখানে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অনেকেই জানে না। আবার অন্যদিকে আবার এরকম একটা দেই, অনশন,
তাহলে আমার এখানে হবে 9 অসন। অসন মানে কি? খাওয়া দাওয়া। তাহলে 9 অসন, অ প্রথমে আছে বলে এখানে আসবে অন। কিন্তু ব্যঞ্জন থাকলে আমি বলছি অ। ধরো আমি বললাম 9 চেনা, আছে এখানে ব্যঞ্জন, চটা কি ব্যঞ্জন, তাহলে কি হবে? অচেনা। অনাচেনা হবে না, কিন্তু এখানে আসবে অ। তাহলে আমরা এই জায়গাটায় একটু খেয়াল রাখবো যে পরপদের প্রথমে যদি ব্যঞ্জন থাকে তাহলে সমস্ত পদের শুরুতে উচ্চারণ হবে অ। যদি পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে তাহলে সমস্ত পদের শুরু উচ্চারণ হবে অন দিয়ে। তো সংস্কৃত ব্যাকরণে একে নং তৎপুরুষ বলা হয়েছে, দন্ত ন ইয় হসন্ত। কিন্তু যেহেতু আমরা বাংলা ব্যাকরণে আলোচনা করছি, এখন আর নং কথাটি ব্যবহার হয় না, সম্পূর্ণরূপে আমরা একে না তৎপুরুষ বলবো। তাহলে নেতিবাচক বিশেষত নয় কথাটি ব্যবহার হয় এখানে দিয়ে আমরা, যেমন বললাম অজানা কি হবে? নয় জানা। নয় ব্যক্ত অব্যক্ত, নয় আদর অনাদর, নয় ছিলা আছিলা, নয় অন্য অনন্য, নয় লুনি, লুনি মানে নোনতা, তাহলে আলুনি, নয় বালক না বালক, নেই খুঁত নেখুঁত, নেই বৃষ্টি অনাবৃষ্টি, নয় জোড় বিজোড়, নেই হায়া বেহায়া। ওই যে বলেছি বে গড় এগুলো সব উপসর্গ, সেই অর্থটা এখানে শুধু আসবে। তাই এইখানে আমরা দেখে নিলাম যে না তৎপুরুষ কিভাবে গঠিত হবে তার একটা উদাহরণ। নেক্সট আমরা এই উপসর্গ তৎপুরুষ বলা হচ্ছে যে সমাসের পূর্বপদ, যে তৎপুরুষ সমাসের পূর্বপদটি একটি নামপদ বা কৃদন্ত পদ এবং পরপদটি একটি উপসর্গ। সেই সমাসের সমস্ত পদ গঠনের সময় যদি পূর্বপদ নিপাত ঘটে উপসর্গটি প্রাধান্য পায় তাকে বলবো উপসর্গ তৎপুরুষ সমাস। একে সূত্র করে শুধু একটু লিখে দেই যে সূত্রটি কি হবে। এখানে পূর্বপদ যার সঙ্গে থাকবে এর, পূর্বপদের সঙ্গে একটা বিভক্তি থাকবে, এবং পরপদ যেটা হবে কিনা উপসর্গ। পরীক্ষার খাতায় ব্যাসবাক্য করলে কিন্তু এর অর্থটা অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতে হবে, উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে পরপদ, এবং এখানে হবে সমস্ত পদ। যে সমস্ত পদ কিন্তু পূর্বপদ নিপাত হয়ে বসবে, অর্থাৎ জায়গাটা পরিবর্তন হবে। উদাহরণ হিসেবে আমি যদি বলি কুলের উপ মানে নিকটে, অর্থে আমি লিখে দিলাম সমান উপকূল। বোঝা গেল? এইটি হচ্ছে উপসর্গ। উপসর্গ মানেই সেই 20টি নাম, প্রপরা, অপশমনী, অবননীর, দুর্বিয়ধি, সুৎপরি, প্রতিহতি, অভিহতি, উপা, তাদের মধ্যে যে কোনো অর্থ। সম্মুখ, নৈকট্য, সাদৃশ্য, যোগ্যতা, ক্ষুদ্রতা, পশ্চাৎ, বিরুদ্ধতা, যা অর্থে হবে কিন্তু তোমাকে বন্ধনীতে লিখে দিতে হবে। এরকম যেমন শাখার প্র ব্র্যাকেটে ক্ষুদ্র সমান প্রশাখা, রূপের অনু ব্র্যাকেটে যোগ্য সমান অনুরূপ। হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে আমরা ফেলে ফেলে করব। তোমরা একটু বইতে উদাহরণ দেখে নেবে, তাহলেই উপসর্গ তৎপুরুষ বিষয়টি বুঝতে পারবে। এর পরবর্তী বিভাগ এবং শেষ বিভাগ তৎপুরুষ সমাসের মধ্যে, যেটির নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। উপপদ, উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। এই সংজ্ঞাটি পড়ে, তাই তোমাদেরকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয়, কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। এখন উপপদ কি কৃদন্ত পদ কি এই জিনিসটা আগে জানতে হবে। প্রাসঙ্গিক দুটি শব্দ এসছে, এক হচ্ছে উপপদ আর একটা হচ্ছে কৃদন্ত পদ। এর মধ্যে কৃদন্ত পদ নামটা তোমরা শুনেছো, যে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন পা ধাতু অন পান, পর ধাতু আ পড়া,
কৃত প্রত্যয় যোগে যে শব্দ সেটি হচ্ছে কৃদন্ত পদ। আমরা এখানে শুধু একটা ছোট্ট কথা বলে দেবো, তোমাকে এসবও কিছু বুঝতে হবে না, তুমি পট করে বুঝে যাবে। কিন্তু বিস্তারিত আলোচনা যখন হচ্ছে আমাকে শুধু এটা মনে রাখতে হবে। আর উপপদ কি? উপপদ হচ্ছে সংস্কৃত থেকে আগত শব্দ, যেটা হচ্ছে কৃদন্ত পদের পূর্বে যে বিশেষ্য পদটা বসবে তাকে বলা হচ্ছে উপপদ। উপ মানে হচ্ছে নিকট, তাহলে কৃদন্ত পদ তার পূর্বে যে বিশেষ্য বসে এটিকেই বলছি আমরা কি? উপপদ। বোঝা গেছে? কৃদন্ত পদের পূর্বে যে বিশেষ্য পদটা বসে তাকে বলছি উপপদ, কারণ এর অর্থ হচ্ছে নিকটবর্তী পদ। নিকটবর্তী উপপদ কথার অর্থ, তাই নিকটে বসেছে, এর জন্য হচ্ছে। যেমন আমি একটা বললাম, পঙ্ক যুক্ত জন যুক্ত ড সমান হচ্ছে পঙ্কজ। তাহলে জন আর ড এটি হচ্ছে কৃদন্ত পদ, আর কৃদন্ত পদের আগে পঙ্ক আছে, এটা বিশেষ্য পদ, তাহলে এইটাই কি হবে? উপপদ। বোঝা গেছে? এটাই হবে উপপদ। তাহলে পঙ্কটা হচ্ছে এখানে পদ। তো আমরা এর যে সূত্র বানিয়ে দেব সেখানে আর কোনো কিছু অসুবিধা থাকবে না, একদম তোমরা ঝট করেই উপপদ ধরতে পেরে যাবে। সূত্রটা হচ্ছে এরকম, পূর্বপদ যেখানে থাকবে একটা বিভক্তি, বুঝছে, তারপরে থাকবে যেটা হচ্ছে ক্রিয়াপদ, তারপরে থাকবে একটা ক্রিয়াপদ, আর তারপরে হচ্ছে যে বা যিনি। শুধু মনে রাখতে সমান উপপদ তৎপুরুষ। যে বা যিনি, শেষে যে বা যিনি, আগে ক্রিয়াপদ যদি থাকে তুমি সেটা উপপদ তৎপুরুষে বসাবে। শেষে যে বা যিনি থাকলে কিন্তু বহুব্রীহি সমাস, কিন্তু তার আগে যদি ক্রিয়াপদ থাকে তাহলে তুমি সেটা বুঝবে যে উপপদ তৎপুরুষ সমাস হবে। তাহলে কি বললাম? ভালো করে মাথায় রাখতে হবে, উপপদ তৎপুরুষ চিনব কি করে? না, শেষে যে বা যিনি, আগে ক্রিয়াপদ থাকলে সেটাকে আমরা উপপদ তৎপুরুষ বলবো। যেমন ইন্দ্রকে জয় করেছেন, জয় করেছেন যিনি সমান ইন্দ্রজিৎ। এটি একটি উপপদ তৎপুরুষের উদাহরণ, কারণ শেষে যিনি তার আগে দেখো জয় করেছেন ক্রিয়াপদ রয়েছে, তাহলে শেষে যে বা যিনি আগে ক্রিয়াপদ, তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। অনুরূপে আমরা এরকম বেশ কয়েকটা উদাহরণ, জল দান করে যে জলদ, পা দ্বারা পান করে যে পাদপ, গণিত জানেন যিনি, জানেনটা ক্রিয়াপদ, তাহলে গণিত জানেন যিনি গণিতজ্ঞ, মধু করে যে মধুকর মৌমাছি, সভ্য সচন করেন যিনি সব্যসাচী। সব সময় বলে দিচ্ছি উপপদ তৎপুরুষ মানেই শেষে যে বা যিনি, আগে তার আগে ঠিক ক্রিয়াপদ থাকবে, তাহলে সেটি হবে উপপদ তৎপুরুষ সমাস। তো এইভাবে আমরা আলোচনার মধ্য দিয়ে সমস্ত বিভাগ শেষ করলাম। টোটাল তৎপুরুষ সমাসের যে 11টা বিভাগ আছে সে 11টা বিভাগ এখানে শেষ করলাম। ধন্যবাদ।